আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মঞ্জিল হোসেন তোমাদের সামনে আজকে আবারও চলে এলাম একটি বাংলা ক্লাস নিয়ে। তোমাদের প্যানাসিয়া পাবলিকেশন থেকে তোমাদের জন্য আয়োজিত বাংলা ক্লাসগুলোর আজকে আমাদের আরেকটি ক্লাস, এবং এই ক্লাসে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গদ্য। আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখি, তাহলে আমরা দেখব বিলাসী গল্প থেকে অসংখ্য প্রশ্ন এসেছে। আজকে আমরা এই বিলাসী গল্পটি পড়ব। যেহেতু প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে, তোমরা ক্লাসটিতে মনোযোগী হবে আশা করছি। চলো আমরা শুরু করি। শুরু করতে করতে আমরা কথা বলি। আচ্ছা, তো বিলাসী গল্প এত চমৎকার একটা গল্প যিনি লিখেছেন, প্রথমে তার সম্পর্কে একটু জেনে নেওয়া যেতে পারে। বিলাসী গল্পটা লিখেছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত বিখ্যাত ঔপন্যাসিক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে পশ্চিম বাংলার হুগলি জেলার দেবান্দপুর গ্রামে। গ্রামের নামটা কি ছিল? দেবান্দপুর গ্রামে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। জন্ম তারিখটা কত ছিল? 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর তিনি 15 সেপ্টেম্বর কি করেন? জন্মগ্রহণ করেন। আর মৃত্যুটা কি ছিল? 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি। 38 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি। ঠিক আছে, এই ছিল তার জন্ম মৃত্যু। যে তার মৃত্যু হয়েছিল কোথায়? কলকাতাতে। জন্ম হুগলি জেলার দেবান্তপুর গ্রামে, কিন্তু মৃত্যু হয়েছিল কলকাতাতে। তো এই শরৎচন্দ্রের পিতার নাম কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়। নামটার মধ্যে একটা মজার একটা ভাব আছে, মতিলাল। ঠিক আছে, মতিলাল চট্টোপাধ্যায়। আর মায়ের নাম ছিল ভুবন মোহিনী দেবী। এই দেবী দিয়ে আরেকজনের মায়ের নাম আছে সারদা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম। আচ্ছা, তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার কি করেছিল? সন্ন্যাসী হয়েছিল। কত বছর বয়সে? 24 বছর বয়সে সে একবার সন্ন্যাসী হয়েছিল। আচ্ছা, তো তার বিখ্যাত কিছু উপন্যাস তোমরা অনেকেই জানো। তোমরা দেবদাসের কথা জানো না এমন কেউ নেই, সকলেই জানো এটা। তো তার বিখ্যাত একটা উপন্যাস দেবদাস, পল্লী সমাজ চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে। কিন্তু দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, কিন্তু উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেনা পাওনা নামে কোনো উপন্যাস লেখে নাই। দেনা পাওনা নামে উপন্যাসটা কে লিখেছে? উপন্যাস লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা তোমরা দেখবে। আর তার সম্মাননা কি কি এত সাহিত্যকর্ম লিখেছেন, কি কি সম্মাননা পেয়েছেন? তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। এটা হচ্ছে 1923 সালে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড তোমরা যেটাকে বলো বা আমরা বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানজনক ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিল? এটা 1936 সালে। ওকে, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এখন এই মূল গল্পটা পড়ার আগে গল্পটার বিষয়বস্তুটা আমরা একটু জানি, তাহলে আমাদের জন্য কি হবে? সুবিধা হবে। তো দেখো, প্রথমে আমরা উৎসটা জানি। এই বিলাসী গল্পের উৎস কি, কোথা থেকে নিয়ে আসছে? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল একটা পত্রিকায়। সে পত্রিকার নাম ছিল কি? ভারতী। এই ভারতী পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল? বাংলাতে 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। আর ইংরেজিতে কত সালে? 1918 সালে। মনে রাখতে হবে কত সালে?
1918 সালে, আর বাংলা 1325। কোন পত্রিকাতে? ভারতী পত্রিকায়। আচ্ছা, নেরা নামের এক যুবকের জবানিতে, নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। তাহলে এই গল্পটা কে বর্ণনা করেছে? নেরা নামে একজন যুবক। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। শরৎচন্দ্র কিন্তু একবার কি হয়েছিল জীবনের, মানে প্রথম জীবনে একবার সন্ন্যাসী হয়েছিল। এই গল্প দেখা যায় নেরা কি সন্ন্যাসী হয় এবং পরে মশার কামড় সহ্য করতে না পেরে সন্ন্যাসীগিরি ছেড়ে দেয়। তাই নেরার প্রথম জীবনের ছায়াপাত, শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে গল্পে। আচ্ছা আসো, এরপরে দেখো বিলাসী গল্পের মূল বিষয়বস্তুটা কি? বিলাসী গল্পের মূল বিষয়বস্তু কি? তো বিলাসী গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে কি বলো তোমরা? অনেকেই বলবা যে কি জাতপাত, জাতভেদ, কিন্তু না, বিলাসী গল্পের মূল বিষয়বস্তু জাতভেদ না। বিলাসী গল্পের মূল বিষয় হচ্ছে প্রেম বা ভালোবাসা। এখন এই প্রেমটা কাদের মাঝে হয়েছিল? দুইটা একই জাতের মানুষের মধ্যে না, এই প্রেমটা হয়েছিল ব্যতিক্রম ধর্মী দুই মানবীর মধ্যে। এখন ব্যতিক্রম ধর্মী দুই মানবের মধ্যে, এই মানবটা কে বলতো? মানবটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মানবটার নাম কি ছিল? মৃত্যুঞ্জয়। আর মানবীটা কে? বিলাসী। এখন কথা হলো এদেরকে কেন ব্যতিক্রম ধর্মী বলা হলো? ব্যতিক্রম ধর্মী বলার কারণ হচ্ছে এই মৃত্যুঞ্জয়, তোমরা জানো এই মৃত্যুঞ্জয় ছিল হচ্ছে কায়স্থের ছেলে। কার ছেলে? কায়স্থের ছেলে। আর বিলাসী, এই বিলাসী ছিল সাপুরিয়ার মেয়ে। সাপুরিয়ার মেয়ে। এখন তোমরা জানো হিন্দু সমাজে বিভিন্ন জাত আছে। প্রধানত জাত আছে কয়টা? 4টা। প্রধানত 4টা। সবচাইতে উচ্চ জাত কোনটা? ব্রাহ্মণ। তারপরে কি আছে? ব্রাহ্মণের পরে আছে ক্ষত্রিয়। তারপরে আছে কি? বৈশ্য। তারপরে কি আছে? শূদ্র। এই 4টা প্রধান জাত আছে। এখন এইগুলা ছাড়া কি জাত নাই? আছে, কিন্তু প্রধান জাত কয়টা? এই 4টা। হিন্দু সমাজে 4টা প্রধান জাত আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন এইগুলা ছাড়াও আরো কিছু অনেকগুলা জাত ছিল, ঠিক আছে? প্রধান জাত 4টা। তো হিন্দু সমাজের নিয়ম হচ্ছে উচ্চ জাতে, তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী উচ্চ জাতের সাথে নিচু জাতের মেয়ের বিয়ে হওয়া যাবে না। উচ্চ জাতের ছেলের সাথে নিচু জাতের মেয়ের, বা উচ্চ জাতের মেয়ের সাথে নিচু জাতের ছেলের বিয়ে হবে না, এটা ছিল নিয়ম। তাহলে কায়স্থের ছেলে ছিল মৃত্যুঞ্জয়, আর বিলাসী ছিল সাপুরিয়ার মেয়ে। তাহলে বিলাসী নিচু জাত আর কায়স্থ কি? উচ্চ জাত, অপেক্ষাকৃত উচ্চ জাত, সবচেয়ে উচ্চ জাত না। সাপুরিয়ারদের চাইতে উচ্চ জাত, সবচেয়ে উচ্চ জাত হচ্ছে ব্রাহ্মণ। তো দেখো, তাহলে এই উচ্চ জাতের ছেলের সাথে নিচু জাতের মেয়ের বিয়ে আজকের সমাজের প্রেক্ষাপটে, আজকের সমাজের রিক্সাওয়ালার সাথে এমপির মেয়ের বিয়ে হতেই পারে, কিন্তু তৎকালীন সমাজের প্রেক্ষাপটে কিন্তু এটা অসম্ভব ছিল। তো এই উচ্চ জাতের ছেলের সাথে নিচু জাতের মেয়ের প্রেম বা ভালোবাসা হয়, বিয়ে হয়, এই কারণে তাদেরকে বলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী। তো ব্যতিক্রম ধর্মী দুই মানবীর প্রেমের মহিমা, এই প্রেমের মহিমা এই গল্পটার মূল বিষয়। এখন তাদের এই প্রেমটা, এই যে জাতভেদ হিন্দু সমাজে ছিল, এই জাতভেদ মেনেছে, জাতিগত বিভেদের যে সংকীর্ণ সীমা ওই সমাজ তৈরি করেছিল, জাতিগত বিভেদের ওই সংকীর্ণ সীমাটা কি অতিক্রম করেছিল এই বিলাসী এবং মৃত্যুঞ্জয়, ঠিক আছে? যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। এখন দেখো, এই বিলাসী গল্প সম্পর্কে আরো দু একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই বিলাসী গল্পটা লেখা হয়েছে কিভাবে? সর্বদর্শী দৃষ্টিকোণ থেকে। সর্বদর্শী মানে একজন লেখক সমাজকে পর্যবেক্ষণ করেন, বিভিন্ন চরিত্রকে পর্যবেক্ষণ করে সবকিছু দেখে তিনি লেখেন, এটাকে বলে সর্বদর্শী দৃষ্টিকোণ থেকে। তারপরে
এই বিলাস সর্বদর্শী দৃষ্টিকোণ থেকে কোনো একটা লেখাকে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে নিরপেক্ষভাবে নিজে কোনো চরিত্র ধারণ করবে না, আরেকটা হচ্ছে চরিত্র ধারণ করে উত্তম পুরুষের জবানিতে। তো আমাদের সর্বদর্শী দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে লেখা হয়েছে কি কি? লাল সালু উপন্যাসের সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস, তারপরে হচ্ছে মাসি পিসি, এইগুলা হচ্ছে তোমার নিরপেক্ষভাবে লেখা, ঠিক আছে। আর উত্তম পুরুষের জবানিতে লেখা কি? অপরিচিত উত্তম পুরুষের জবানিতে লেখা, এই বিলাসী উত্তম পুরুষের জবানিতে লেখা। তারপরে আর কি আছে? তাজমহল নামে একটা গল্প আছে, এটা উত্তম পুরুষের জবানিতে লেখা, ঠিক আছে। তাহলে বিলাসী গল্পটা সর্বদর্শী দৃষ্টিকোণ থেকেও লেখা হয়েছে, আবার উত্তম পুরুষের জবানিতেও লেখা হয়েছে। দুটোই ঠিক, পরীক্ষাতে যে কোনো একটা থাকবে অপশনে। আচ্ছা, এরপরে বিলাসী গল্পের নাম চরিত্র মানে যে চরিত্র অনুযায়ী গল্পের নাম দেয়া হয় সে কি? বিলাসী। তো নাম চরিত্র কেমন ছিল? কাজে দক্ষ ছিল, কর্ম নিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী। কে ছিল? বিলাসী। শরৎ সাহিত্যের অন্যান্য নায়িকাদের মতোই একজন, ঠিক আছে, উজ্জ্বল নায়িকাদের মতো শরৎচন্দ্রের লেখার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, তার উপন্যাসের বা লেখনীর এই নারী চরিত্রগুলো অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হয়, ঠিক আছে। তো উজ্জ্বল নায়িকাদের মতোই এই বিলাসী ছিল একজন, যে প্রেমের জন্য বেছে নিয়েছে কি? স্বেচ্ছা মৃত্যুর পথ। তার প্রেমের মহিমাতে ধরা পড়েছে কি? ওই তৎকালীন সমাজের অনুদারতা, রক্ষণশীলতা এবং জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুদারতা, রক্ষণশীলতা এবং জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। তাহলে এই গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর প্রেমের মহিমা এবং তাদের প্রেমের আলোতে তৎকালীন হিন্দু সমাজের যে অনুদারতা ছিল, কুসংস্কার ছিল, যে রক্ষণশীলতা ছিল, যে প্রেম বিমুখতা ছিল, যে নিষ্ঠুর এবং অমানবিকতা চর্চা ছিল, সেই সকল বিষয় তাদের এই প্রেমের মহিমার আলোতে ফুটে উঠেছে এই বিলাসী গল্পে, ঠিক আছে। আমরা বিলাসী গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে জানলাম এবং এইবার আমরা বিলাসী গল্পের মূল পাঠে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, বিলাসী গল্পের শুরুর লাইনটি কি ছিল? পাকা 2 কোষ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, আমি একা নই 10-12 জন। তাহলে স্কুলে বিদ্যা অর্জন করতে যেত কত কোষ পথ হেঁটে? 2 ক্রোশ পথ হেঁটে। এখন 1 ক্রোশ মানে কি? 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইল। 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইল বা তার কিছুটা বেশি আর কি। 2 মাইল বা তার কিছুটা বেশি। আচ্ছা, তাহলে 2 ক্রোশে কত মাইল হবে? 2 ক্রোশে হবে কত? 4 মাইল। তাহলে 4 মাইল পথ হেঁটে এই ছেলেরা কি স্কুলে বিদ্যা অর্জন করতে যেত। কে যেত? নেরা কি একা যেত? নেরা কিন্তু একা যেত না। আচ্ছা, তো নেরা একা যেত না, নেরার সাথে টোটাল কতজন যেত? তারা 10-12 জন স্কুলে যেত। পল্লী গ্রামের শতকরা 80 জনকে এইভাবে 2 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে হয়। শতকরা কতজনকে? 80 জনকে। ছেলেদের স্কুলে যাওয়ার জন্য বের হতো, যেহেতু 2 ক্রোশ পথ হাঁটতে হবে, তারা কি 11টার দিকে বের হলে কি স্কুলে পৌঁছাতে পারবে? পারবে না, তখন আর ক্লাসই পাবে না, ঠিক আছে। তো এরকম হলে মানে হবে না, তারা ক্লাসই ধরতে পারবে না। তো তোমরা অনেকেই আসো যে ক্লাসের শেষে আসো ছুটি দিতে, ঠিক আছে। তো তারা বের হতো কটার সময়? 8টার মধ্যে। কয়টার মধ্যে? সকাল 8টার মধ্যে বের হতো। ছেলেদের যাতায়াতে পথ ভাঙতে হতো, যাতায়াতে মানে যাওয়া এবং আসা। তাহলে যেতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ, টোটাল কয় কোষ? মোট হচ্ছে 4 কোষ। এই 4 কোষ পথ কিন্তু তাদের ভাঙতে হতো, ঠিক আছে, অতিক্রম করতে হতো। এরপরে দেখো, 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি। এই কথাটা কেন বলছে? 4 কোষ মানে কিন্তু 8 মাইল, ঢের বেশি, অনেক বেশি কেন বললো? কারণ হচ্ছে
এই চারকোষ পথ যদি একদম ভালো থাকতো, ঠিক আছে, তাহলে তাদের চারকোষকে চারকোষই মনে হতো। কিন্তু বর্ষাকালে কি থাকতো, মাথার উপরে কি থাকতো, মাথার উপরে থাকতো মেঘের জল, আর পায়ের নিচে থাকতো কি, কাদা। আবার গ্রীষ্মের দিনে মাথার উপরে জলের বদলে থাকতো উত্তপ্ত সূর্য, আর পায়ের নিচে কাদার বদলে থাকতো কি, ধুলার সাগর। তাহলে কি এই উত্তপ্ত সূর্য ধুলা পার মধ্য দিয়ে স্কুলে যাওয়া, অথবা বৃষ্টি মাথার উপরে মেঘের জল এবং পায়ের নিচে কাদার মধ্যে দিয়ে স্কুলে যাওয়া, তুমি ভালো পথে 2 মাইল হাঁটো, আর ওই 2 মাইল পথে যদি তুমি কাদার মধ্য দিয়ে যাও, 2 মাইল কি তোমার 2 মাইল মনে হবে? মনে হবে না। তাহলে তারা মূলত 8 মাইলই হাঁটতো, চারকোষ হাঁটতো, ঠিক আছে, চারকোষে 8 মাইল, 8 মাইল হাঁটতো, কিন্তু তাদের কাছে 8 মাইল মনে হতো না, কারণ পথ ঘাটের অবস্থা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। বর্ষার দিনে মাথার উপর, এই যেটা তো আগেই বললাম, মাথার উপরে মেঘের জল ছিল, আর পায়ের নিচে থাকছিল কি, 1 হাঁটু কাদা। আর গ্রীষ্মের দিনে ছিল জলের বদলে কড়া সূর্য, আর কাদার বদলে ধুলার সাগর। পরবর্তীতে যাই, বলছে যাদেরকে এত কষ্ট করে স্কুলে যেতে হয়, সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি। সরস্বতীকে বানান হিসেবে আসে কিন্তু সরস্বতী, ঠিক আছে, সরস্বতী, সরস কথাটার মানে হচ্ছে জল, জলের দেবী। সরস্বতী কিন্তু জলের দেবী, জলের দেবী। আবার বিদ্যার দেবীও সরস্বতী, বিদ্যা এবং কলার দেবী। সরস্বতীকে বিদ্যা ও কলার দেবী, কলা মানে শিল্প, কলার দেবী। তো বলছে এই দুর্ভাগা বালকদের সরস্বতী খুশি হয়ে বর দিবেন কি, যেহেতু তারা বিদ্যা অর্জন করতে যেত, কিন্তু সরস্বতী বর দিতে পারবে না। কারণ সরস্বতী কেন দিতে পারবে না, কারণ ছেলেরা অনেক কষ্ট হতো, এটা যেন সরস্বতীর জন্য একটা লজ্জার বিষয়। বিদ্যার দেবী হয়েও তাদের বিদ্যা অর্জন করতে কষ্টটা সে দূর করতে পারে নাই, সেজন্য এটা যেন তার জন্য লজ্জার বিষয়। তিনি খুশি হয়ে বর দিবেন কি, তিনি লজ্জা, এই যে তাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। তাহলে এটা কি, ছেলে মেয়েদের, ওই ছেলেদের বিদ্যা অর্জনে যে পরিশ্রম করতে হতো, বিদ্যা অর্জনের ক্লেশ প্রসঙ্গে কথাটা বলেছে। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল, কৃতবিদ্য মানে কি, যারা বিদ্যা অর্জন করেছে, এইভাবে চারকোষ হেঁটে তারা বিদ্যা অর্জন করলো, ঠিক আছে, তারা বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের চারকোষ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই চারকোষ হাঁটা বিদ্যার তেজ দ্বারা, বিদ্যার তেজ দ্বারা কি বুঝিয়েছে? চারকোষ হাঁটা বিদ্যার তেজ, এটা কি, কথাটা কি ইতিবাচক নাকি নেতিবাচক, পজিটিভ নাকি নেগেটিভ? তোমরা অনেকে ভাববা আচ্ছা বিদ্যার তেজ তো ভালো জিনিসই হবে, কিন্তু এটা কিন্তু ইতিবাচক কথা না, কথাটা ব্যঙ্গার্থে বলা হয়েছে, কথাটা নেতিবাচক। বিদ্যার তেজ বলতে এখানে কি বুঝিয়েছে, চারকোষ, তাহলে 4 কোষ 2 কোষ হেঁটে যেত, 2 কোষ হেঁটে আসতো, কিন্তু তাদের পড়াশোনা কি হতো, এত পরিশ্রম করে যারা স্কুলে যেত, স্কুলে ক্লাসে কি তারা মনোযোগী হতে পারতো? মনোযোগী হতে পারতো না। এবং যাওয়া আসার পথে তারা বিভিন্ন মানে বাগানের ফলমূল নানা রকমের কাজকর্ম তারা করতো, সেটা আমরা সামনে দেখব। তো দেখো এই ফলমূল খেয়ে তাদের সময় যেত, স্কুলে গিয়ে তাদের ক্লাসে বা শ্রেণী কক্ষে তাদের মনোযোগ দেওয়া হতো না। এ কারণে এক্সামের সময় কি লিখিত, যে বাবরের বাবার নাম হচ্ছে তুগলক খাঁ, যা আসলে কি হুমায়ুন, কিন্তু তারা ক্লাসে মনোযোগ দিতে পারেনি। এডেন ইয়েমেনের একটা বন্দর, ঠিক আছে, সমুদ্র বন্দর, তারা লিখতো কি পার্সিয়ার বন্দর, ঠিক আছে। তাহলে এই যে ক্লাসে মনোযোগ না দেওয়ার কারণে তারা ভুলভাল লিখতো, তাহলে তারা প্রকৃত শিক্ষায় আলোকিত হতে পারেনি। একজন সাহিত্যিক কাজী মোতায়ের হোসেন তিনি বলেছেন, মানুষ জাতি হিসেবে দিস মানে যে 2 বার জন্মগ্রহণ করে। এখন মানুষ 2 বার জন্মগ্রহণ করে কিভাবে? মানুষ একবার জন্মগ্রহণ করে মাতৃগর্ভে, আরেকবার জন্মগ্রহণ করে কোথায়? শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ মানুষ রূপে আত্মপ্রকাশ করে। ছোটবেলায় আমরা পড়েছি না, মানব হয়ে জন্ম নিলে মানুষ কি হয়, মানব শিশু মানুষ করে মোদের বিদ্যালয়। তাহলে মানুষের মতো চেহারা নিয়ে আসলেই মানুষ হওয়া যায় না পৃথিবীতে, মানুষের মতো হাত পা চোখ কান নিয়ে আসলেই মানুষ হওয়া যায় না। দেখো শেখ হাসিনা, তো শেখ হাসিনা ওর চেহারাটা দেখতে কি মানুষের মতো, ওকে আসলে মানুষ হতে পেরেছে? আমরা কি মানুষ বলি?
শেখ হাসিনার নামটা আসলেই মনে হয় যে ডাইনির সমর্থক শব্দ শেখ হাসিনা, ঠিক না? তো দেখো তাহলে মানুষের মতো তার হাত পা চোখ কান নাক সব আছে, কিন্তু মানুষ সে হতে পারে। তাহলে মানুষের মতো চেহারা থাকলে মানুষ হয় না। মানুষ বলা হয় তাকে যার মধ্যে মনুষ্যত্ব আছে, জ্ঞান আছে, বিচার আছে, বিবেক আছে, মানুষের গুণ যার মধ্যে আছে। এখন এই মানুষের গুণ কি মাতৃগর্ভ থেকে মানুষ নিয়ে আসে না, পৃথিবীতে এসে সে এই গুণ অর্জন করে। কিভাবে অর্জন করে? শিক্ষার মাধ্যমে। তাহলে প্রকৃত শিক্ষায় মানুষ যদি আলোকিত না হয়, তাহলে তার ভিতরে কি মানুষের গুণ, মানবিকতা, মনুষ্যত্ব বোধ জন্ম নিবে, নাকি তার ভিতরে সংকীর্ণতা থেকে যাবে? সংকীর্ণতা। তাহলে 4 কোষ হাঁটা বিদ্যার্থী 4 কোষ হেঁটে তাদের তো প্রকৃত বিদ্যা অর্জিত হয় নাই, তার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয় না, তার ভিতরে সংকীর্ণতা থেকে গেছে। তাহলে এখানে 4 কোষ হাঁটা বিদ্যার্থীর দ্বারা বুঝিয়েছে সংকীর্ণতাকে, সংকীর্ণতাকে, কীর্ণতাকে। এখন আত্মপ্রকাশ করিবেই করিবে, গ্রামে থাকুক আর শহরে যাক। তার মানে গ্রাম শহর সব জায়গায় ওর ভিতরে সংকীর্ণতা, ও যেখানে যাবে সংকীর্ণতা প্রকাশ পাবে। তাহলে সংকীর্ণতা সর্বস্ব, এই লাইনটি দিয়ে যদি বলে কি প্রকাশ পেয়েছে, কি বোঝানো হয়েছে? সংকীর্ণতা সর্বস্ব। ওকে, বিলাসী গল্পে উল্লেখ আছে কোন রোগের নাম? বুঝে বলছে ম্যালেরিয়া, কথাটা না হয় নাই পারিলাম। তার মানে কি? ম্যালেরিয়ার নাম উল্লেখ আছে। এখন এই ম্যালেরিয়া কিন্তু ইংরেজি শব্দ না, দেখেই মনে হবে এটা ইংরেজি শব্দ, দাগাই। তো ম্যালেরিয়া হচ্ছে একটা ইতালিয়ান শব্দ, ইতালিয়ান শব্দ। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলা। আচ্ছা, তারপরে এই যে গ্রাম ছেড়ে, এই গ্রামের যে খারাপ অবস্থা, তার জন্য তার অন্যতম একটা কারণ ভদ্রলোকরা গ্রাম থেকে শহরে চলে যেত। এখন এই ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে শহরে কেন যেত? কেন যেত? যাওয়ার কারণটা কি ছিল? গ্রাম ছেড়ে শহরে যাওয়ার 3টা কারণ আমরা এই বিলাসী গল্পে পাই। কয়টি কারণ? 3টি কারণ আমরা এই বিলাসী গল্পে পাই। তার একটা হচ্ছে 4 কোষ হাঁটার জ্বালা, মানে বিদ্যা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হইতো, ঠিক আছে? 4 কোষ হাঁটার জ্বালায়, ক্ষুধার জ্বালা, কি ক্ষুধার জ্বালা যাদের নাই তাহারা বা কি কারণে গ্রাম ছেড়ে শহরে পলায়ন করছেন, এরকমের কথা আছে। তাহলে 4 কোষ হাঁটার জ্বালায়। আর একটা কি সুখ চিকিৎসার অভাবেও কি গ্রাম ছেড়ে শহরে যেত? যে ম্যালেরিয়া কথাটা নাই পারিলাম, তার মানে চিকিৎসার জন্য যেত। তারপরে ক্ষুধার জ্বালা বা জীবিকার সন্ধানে, যাহাদের ক্ষুধার জ্বালা নাই তারা কেন গ্রাম ছেড়ে শহরে যায়? তাহলে ক্ষুধার জ্বালায়ও তারা গ্রাম ছেড়ে শহরে যেত। 3টা কারণে। 4 কোষ হাঁটা বিদ্যার মানে বিদ্যা অর্জন করতে পরিশ্রম করতে হতো, 4 কোষ হাঁটতে হতো, চিকিৎসার অভাব এবং ক্ষুধার জ্বালায়, জীবিকার সন্ধানে। ওকে, পরবর্তীতে যাই। তারপরে তারা শহরে গেল, ছেলেপেলেদের শিক্ষা দীক্ষা হলো। তারপরে একদিন ছেলেপেলেদের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা লইয়া আর গ্রামে ফিরে আসা চলে না। শহরে গিয়ে উন্নত পরিবেশে অভ্যস্ত হয়ে, উন্নত সুযোগ সুবিধা নিয়ে, উন্নত রুচিবোধ তাদের তৈরি হয়েছে, তারা কি আর গ্রামে এসে বসবাস করবে? করবে না। পড়াশোনার উদ্দেশ্যে শহরে গেল আর শহর থেকে গ্রামে ফিরে না। তো স্কুলে যাওয়ার 2 ক্রোশের মধ্যে আরো গ্রাম পরে কয়টা গ্রাম পার হইতে হয়? 2-3টা গ্রাম পার হতে হয়। আমাকে এরকম করতে হতো। আচ্ছা, তো 2-3টা গ্রাম পার হতে হয়। তো গ্রাম কার বাগানে? আচ্ছা, তাহলে যাওয়ার সময় তারা কি দেখতো? স্কুলে যাওয়ার পথে কার বাগানে আম পাকতে শুরু করিয়াছে, কোন বনে বৈশি ফল, কোন ফলের উল্লেখ আছে? বৈশি ফল। বৈশি ফল মানে এক ধরনের কাঁটাযুক্ত ফল, ঠিক আছে? কোন বনে বৈশি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া। কাঁঠাল একটা ফল। আচ্ছা, তারপরে মর্তমান, রম্ভা মানে কলা, কলার একটা জাত হচ্ছে কি মর্তমান, আর কাদি মানে ছড়া। কার মর্তমান রম্ভা কলার ছড়া কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাসে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে। তাহলে ঝোপের মধ্যে কিসের গায়ে রং এসেছে? আনারসের গায়ে। কার পুকুর পারে খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা কম। এইসব লইতে কি, এসব খবর লইতেই সময় চলে যায়, কিন্তু দরকারি তথ্য যেগুলা সেগুলা তারা জানা হয় না। দরকারি তথ্য নেয়ার মধ্যে কোনগুলা? কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে সোনা মিলে নাকি রূপা মিলে, নেয়ার মধ্যে এগুলা হচ্ছে দরকারি
তথ্য। ঠিক আছে, তো এক্সামিনের সময় এডেন কি? এডেন হচ্ছে একটা সামুদ্রিক বন্দর ইয়েমেনের, এবং এই বন্দরটা হচ্ছে লোহিত সাগর এবং আরব সাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দক্ষিণ পশ্চিমে অবস্থিত, লোহিত সাগর আরব সাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, এবং এটা লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। ঠিক আছে, এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। কিন্তু এডেন কি পার্সিয়া? পার্সিয়া মানে হচ্ছে ইরান। এডেন কিন্তু ইরানের বন্দর না, এডেন হচ্ছে ইয়েমেনের বন্দর। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দেয় না, এখানে ভুলভাল লিখছে। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়ে দিয়ে আসি তুগলক খা। কিন্তু হুমায়ুনের বাপের নাম আসলে কি? সম্রাট বাবর। বাবরের ছেলে কি? হুমায়ুন। হুমায়ুনের ছেলে কি? আকবর। আকবরের ছেলে কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর ছেলে কি? শাহজাহান। শাহজাহানের ছেলে হচ্ছে ঔরঙ্গজেব। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। নেরা পার হয়েছে কত? কি পার হয়েছে? 40-এর কোঠা। এখন 40-এর কোঠা মানে কি? 40-এর কোঠা মানে 40 থেকে 49 বছর বয়স। 40 থেকে 49 বছর বয়স। এখন নেরা কি 40-এর কোঠার মধ্যে আছে? যদি বলে 40-এর কোঠা মানে কি, তাহলে 40 থেকে 49 উত্তর। কিন্তু নেরা তো 40-এর কোঠার মধ্যে নাই, নেরা 40-এর কোঠাটা অতিক্রম করে গেছে, পার হয়ে গেছে। তাহলে 49-এর থেকে নেরার বয়স বেশি হয়ে গেছে, তাহলে 50 বা তার বেশি। নেরার বয়স যদি বলে নেরার বয়স কত? 50 ঊর্ধ্ব, 50 বা তার বেশি। আর যদি বলে 40-এর কোঠা অর্থ কি, তাহলে উত্তর করবো 40 বা 49। প্রশ্নটা আগে ভালো মতো পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো প্রমোশনের দিন ছেলেরা মুখ ভার করে বাড়ি ফিরতো, কারণ কি? পরীক্ষা ভালো করতো না, তো দল বেঁধে মাস্টারকে তখন তারা ঠেঙাতে চাইতো, বিশ্রী স্কুল ছেড়ে দেওয়া কর্তব্য মনে করতো। কিন্তু নিজেদের পড়াশোনা না করার কারণে পরীক্ষা খারাপ করছে এটা তারা স্বীকার করতো না। আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো। এই ছেলেটা কে বলতো? এই ছেলেটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় এই বগলে সেরা মলিন বই নিয়ে হচ্ছে পথের এক ধার দিয়ে নীরবে হাঁটতো। ঠিক আছে, তো এটা ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? 3rd ক্লাসে। এখন কথা হলো 3rd ক্লাস মানে কিন্তু 3য় শ্রেণী না। আগেকার দিনে ক্লাস হিসাব করা হতো ক্লাস 10 থেকে। তাহলে ক্লাস 10, ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 8। তাহলে ক্লাস 10 মানে বর্তমানে কোন শ্রেণী? ক্লাস 10 কে তখন কি বলা হতো? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, ইংরেজিতে লিখলাম। ক্লাস 9 কে বলা হতো কি? সেকেন্ড ক্লাস। ক্লাস 8 কে বলা হতো কি? থার্ড ক্লাস। তাহলে থার্ড ক্লাস, ক্লাস 8 মানে থার্ড ক্লাসে পড়তো, তার মানে কি? 8ম শ্রেণীতে পড়তো। আর সেকেন্ড ক্লাস তাহলে কি? থার্ড ক্লাস। 4th ক্লাস কি হবে? 7ম শ্রেণী। আচ্ছা, এখন দেখো, তাহলে মৃত্যুঞ্জয় পড়তো বর্তমানে 8ম শ্রেণীতে, তখন বলতো থার্ড ক্লাস। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কি হই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের, প্রত্নতাত্ত্বিক হচ্ছে যারা প্রাচীন মুদ্রা বা ধ্বংসাবশেষ থেকে গবেষণা করে প্রাচীন তথ্য আবিষ্কারের চেষ্টা করে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। তো এই সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিক অনেক পুরাতন বিষয় নিয়ে গবেষণা করে। তেমনি মৃত্যুঞ্জয় অনেক আগে থেকেই কি পড়ে আছে, যেহেতু এই ক্লাস 8এই পড়ে কি এই যে থার্ড ক্লাসে অর্থাৎ ক্লাস 8এই পড়ে আছে, তার মানে এটা আমরা কি করে জানবো? এটা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। তারা অনেক পুরাতন বিষয় নিয়ে গবেষণা করে। মৃত্যুঞ্জয় অনেক দিন ধরে এই থার্ড ক্লাসেই আছে, তার মানে এটা কথাটা বলছে কি? ব্যঙ্গ করে। এই প্রত্নতাত্ত্বিক কথাটা বলছে ব্যঙ্গ করে। এটা হচ্ছে আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন হবে দেখি আসিয়াছি, এটা মৃত্যুঞ্জয়কে ব্যঙ্গ করে কথাটা বলছে। তার মানে মৃত্যুঞ্জয় আদো ভাই ছিল, সবসময় থার্ড ক্লাসেই থাকতো। ওকে, এর পরবর্তীতে
মৃত্যুঞ্জয়ের একটা আম কাঁঠালের বাগান ছিল। তাহলে মৃত্যুঞ্জয়ের বাগানটা ছিল কিসের? আম কাঁঠালের, আম এবং কাঁঠালের দুইটাই। এটি ছিল কোথায় ছিল? গ্রামের মাঝখানে না, এই বাগানটা ছিল গ্রামের একটা প্রান্তে, এক প্রান্তে। মৃত্যুঞ্জয়ের আর কি ছিল? একটা জ্ঞাতি খুড়া ছিল। ওকে, মৃত্যুঞ্জয়ের বাগানের মধ্যে তার কিন্তু একটা পোড়ো বাড়ি ছিল। পোড়ো বাড়ি ভালো না। মৃত্যুঞ্জয়ের এক জ্ঞাতি খুড়া ছিল, তার কাজ ছিল কি? তার দুইটা কাজ ছিল। একটা হচ্ছে ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, আর একটা হচ্ছে বাগানের ওই ভাইপোর যে বাগানটা আছে ওই বাগানটা নিজের বলে দাবি করা, বাগানের অর্ধেক অংশ নিজের বলে দাবি করা। তো কি কি দুর্নাম রটনা করতো ভাইপোর? সে বলতো মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া কি কি দুর্নাম রটনা করতো সেটা আমরা জানি, দেখি। দেখো যে সে গাঁজা খায়, সে গুলি খায়। এগুলি কিন্তু বন্দুকের গুলি না, এগুলি হচ্ছে এক ধরনের মাদক, আফিমের তৈরি এক ধরনের মাদক, আফিমের তৈরি। আচ্ছা, এক ধরনের মাদক, এটা হচ্ছে গুলি। সে গুলি খায়, এমনই আরো কত কি, গাঁজা খায়, গুলি খায়, এই বদনাম গুলো রটনা করতো। কারণ কি? বদনাম রটনা করে তাকে যদি গ্রাম ছাড়া করা যায় তাহলে বাগানটা সে দখল করতে পারবে, জ্ঞাতিখুড়া দখল করতে পারবে। অবশ্যই একদিন দখল পাইয়াছিলেন বটে, কিন্তু জেলা আদালতে নালিশ করে নয়, দখল পেয়েছিল কি? উপরের আদালতের হুকুম। উপরের আদালতের হুকুম বলতে কি বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। মৃত্যুঞ্জয়ের যখন স্রষ্টার নির্দেশে মৃত্যু ঘটলো তখন পুরা বাগানটা দখল করে নিল কে? জ্ঞাতিখুড়া। তাহলে উপরের আদালতের হুকুম বলতে স্রষ্টার নির্দেশকে বোঝানো হয়েছে। এটা গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় তো বাপ মা ভাই বোন কেউ ছিল না, তাহলে মৃত্যুঞ্জয়কে রাধিয়া খাওয়াইতো কে? মৃত্যুঞ্জয় নিজেই রাধিয়া খাইতো, এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়া তাহার সারা বছর চলিত এবং ভালো করিয়াই চলিত। মৃত্যুঞ্জয় সেরা খুরা মলিন বই নিয়ে পথের এক ধার দিয়ে নীরবে হাঁটত। যাই পরবর্তীতে, আচ্ছা, মৃত্যুঞ্জয় যখন পথ দিয়ে হাঁটতো, মৃত্যুঞ্জয় কি কারোর সাথে সেদে সেদে কথা বলতো? নাকি বাকিরা, এই যে বাকি সবাই উপযাচক হইয়া মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বলতো? কেন বলতো? কারণ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বললে লাভ আছে। মৃত্যুঞ্জয় ছিল পরোপকারী। মৃত্যুঞ্জয় সবাইকে কি করতো? দোকানের খাবার কিনে খাওয়াইতো। ঠিক আছে? শুধু কি ছেলেরাই তার সাথে কথা বলে এইভাবে করে নিত? শুধু ছেলেরা না, ছেলেদের যে বাপ ছিল, এই ছেলেদের বাপও মৃত্যুঞ্জয়ের থেকে টাকা নিত। কোন কথা বলে? যে স্কুলের মাহিনা হারাইয়া গিয়াছে, অথবা বই কি বই চুরি গেছে, এইসব কথা বলে মৃত্যুঞ্জয়ের থেকে কি নিত? টাকা নিত। কিন্তু স্বীকার করতো কি? স্বীকার করতো না। ঋণ স্বীকার তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, মানে মৃত্যুঞ্জয়ের সাথে একটা কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এখানে মৃত্যুঞ্জয়ের কি সুনাম দ্বারা সুনামকে বুঝিয়েছে? এটা হচ্ছে ব্যঙ্গার্থে সুনাম দ্বারা বুঝিয়েছে কি? বদনাম। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ওই যে আদু ভাই টাইপের একজন লোক ছিল, কেউ তাকে তেমন একটা দেখতে পারতো না। এই বদনামের কারণে মৃত্যুঞ্জয়ের থেকে তারা উপকৃত হইল, উপকার কখনো তারা স্বীকার করতো না, কৃতজ্ঞতা প্রকাশ করতো না। আসো, তারপরে মৃত্যুঞ্জয় একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওই কুসংস্কার আচ্ছন্ন, ওই নিষ্ঠুর অমানবিক সমাজের কেউ কিন্তু মৃত্যুঞ্জয়ের সাহায্য করতে এগিয়ে আসেনি। এই আসছিল কে? মালো পাড়ার এক বুড়ো মালো এই মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করলো, এবং তার মেয়ে বিলাসী সেবা করে মৃত্যুঞ্জয়কে এই জমের মুখ থেকে ফিরিয়ে আনলো। ঠিক আছে? তারপরে এখন নেরা তো অনেকদিন মৃত্যুঞ্জয়ের মিষ্টি খেয়েছে, এখানে তার মনটা কি কেমন করিতে লাগিল। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছে। এই সদ্ব্যয় কথাটাও বলছে ব্যঙ্গ করে, ব্যঙ্গ করে বলেছে। কারণ আমি তোমাকে মিষ্টি খাওয়ালাম বা তুমি আমাকে মিষ্টি খাওয়ালা, কিন্তু আমি যদি স্বীকার না করি তাহলে এটা কি তোমার জন্য অপব্যয় না? যায় মিষ্টি খাওয়ালাম, স্যার স্বীকারই করলো না, তাহলে এটা তোমার জন্য অপব্যয়। মানে মৃত্যুঞ্জয় সবাইকে মিষ্টি খাওয়াতো কিন্তু কেউ স্বীকার করতো না, তাহলে এটা মৃত্যুঞ্জয়ের দিক থেকে কি? অপব্যয় ছাড়া আর
কিছুই না। এই অপব্যয় বুঝাতেই ব্যঙ্গার্থে বলছে কি সৎ ব্যয় করিয়েছি। আর সৎ ব্যয় করেছি মানে তার অপব্যয় করেছি, তার মিষ্টি খেয়েছি কিন্তু স্বীকার করি নাই। কিন্তু ভিতরে ওই যে একটা কৃতজ্ঞতা বোধ এর একটা ভাব ছিল, একটা সে বিবেকের তাড়নায় তখন মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল। আমরা সামনে দেখবো একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া, তাহলে মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল কি দিনে? দিনে যায় নাই, কারণ দিনে যদি যায় ওই যে মৃত্যুঞ্জয়কে সমাজের কেউ ভালোভাবে দেখে না, সমাজের মাঝে তার বদনাম, তাহলে যে দেখতে যাবে তারও কি হবে? বদনাম হবে। এই কারণে সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া দেখিতে গেলাম। কে দেখতে গেল? নেরা। মৃত্যুঞ্জয় তখন কি ছিল? যখন দেখতে গেল শুয়েছিল কিসের উপরে? তক্তপোষের উপরে, মানে চৌকির উপরে। চৌকির উপরে পরিষ্কার ধবধবে একটা বিছানায়, তার মানে বিলাসী কর্ম নিপুণ ছিল, স্বামী প্রেমী ছিল। পরিষ্কার ধবধবে বিছানায় স্বামীকে সে রাখতো। তাহার যখন দেখতে গেল তখন বিলাসীকে দেখলো। বিলাসীকে দেখে তার বয়স 28 কি 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, মানে বুঝতে পারলো না। এটা কার সম্পর্কে বলছে? বিলাসী সম্পর্কে। পরিশ্রম করতে করতে, মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে তার বয়স সে বুঝতে পারছে না, একদম কঙ্কালসার দেহ হয়ে গেছে। বিলাসীকে তুলনা করা হয়েছে কিসের সাথে? ফুলদানিতে ভিজে রাখা বাসি ফুলের সঙ্গে। ফুলদানিতে যে ফুল ভিজে রাখা হয়, বাসি ফুল, ওটা টোকা দিলে কি পড়ে যায়, তেমনি বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে বিলাসীর এমনই অবস্থা হয়েছে যেন সামান্য টোকা দিলেই পড়ে যাবে। এই কারণে বিলাসীকে এই ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের সাথে তুলনা করেছে। তাহলে এটার দ্বারা বিলাসীর শ্রম ক্লান্ত যে অবস্থা সেটি কিন্তু বুঝিয়েছে। তারপরে যখন দেখতে গেল তখন বিলাসী কিভাবে দাঁড়িয়েছিল? মেয়েটা মানে বিলাসী নেরা যখন দেখতে গেল ঘাড় হেট করিয়া, মাথা হেট করিয়া না, কি হেট করেছিল? ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। কারণ কি? নেরাকে দেখে সে লজ্জা পাইছে, লজ্জাবোধের জায়গা থেকে বা আত্মসম্মান বোধের জায়গা থেকে। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল, তখন জানতে পারলো কথায় কথায় কতদিন শয্যায় ছিল, বিছানায় পড়েছিল প্রায় 1.5 মাস, প্রায় 1.5টা মাস। এই 1.5 মাসের মধ্যে আবার মাঝখানে 10-15 দিন ছিল অজ্ঞান, অচৈতন্য ছিল। তাহলে 1.5 মাস অসুস্থ ছিল, শয্যাগত ছিল, তার মধ্যে 10-15 দিন কি ছিল? তার মধ্যে 10-15 দিন ছিল অজ্ঞান, অচৈতন্য, বেহুশ ছিল আর কি। তারপরে এখন দেখো, একটা বাগানটা ছিল 20-25 বিঘার। তো 20-25 বিঘার একটা বাগানের মধ্যে একটা পুরো বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত একটা অসুস্থ মানুষ যে কোনো সময় মারা যেতে পারতো, এই রকমের একটা অসম্ভবকে সম্ভব করছে। এই রকমের একটা অসুস্থ মানুষকে সেবা করা কি এটা একটা অসম্ভব কাজে ছিল? ওই রকমের একটা মানে বড় বাগানের মধ্যে যে কোনো সময় একটা মানুষ মারা যেত, এটা মৃত্যুঞ্জয় নেরা বলতেছে এটা হচ্ছে অসম্ভব কাজ। এখন এই অসাধ্যটা সাধন বিলাসী কিভাবে করিয়েছিল? কিভাবে বলছে? যে বস্তুটি এই অসাধ্যটি সাধন করিয়াছিল, কোন বস্তুটা? প্রেম বা ভালোবাসা। বস্তুটা কি? প্রেম বা ভালোবাসা। বিলাসীর মৃত্যুঞ্জয়ের প্রতি যদি প্রেম বা ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু বিলাসী কি করতে পারতো না? এই যে 20-25 বিঘার বাগানের মধ্যে একটা মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, ওই মানুষটার সেবা একা একা করতে পারতো না, ভয় পেত। ভয় পায়নি কেন? কারণ তার মধ্যে প্রেম বা ভালোবাসা ছিল। যে মানুষের প্রতি প্রেম বা ভালোবাসা থাকে ওই মানুষকে দেখে কখনোই ভয় করে না। আচ্ছা, তো তাহার পরিচয় যদিস মানে যদিও সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। বলতো ওই প্রেম বা ভালোবাসার কারণেই যে বিলাসী সেবা করতে পেরেছিল, অসাধ্যকে সাধন করতে পেরেছিল, এটা নেরা কিন্তু ওই দিন বুঝে না, আরেকদিন বুঝছিল। কোন দিন? যেদিন মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সহ্য করতে না পেরে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মাত্র 7 দিন পরে বিলাসী বিষ পান করে আত্মহত্যা করল। সেদিন নেরা বুঝতে পেরেছিল প্রেমের কারণে, মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসার কারণেই বিলাসী এই কাজ করলো। তাইলে বিলাসীর যে মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা ছিল সেটা বুঝতে পেরেছে কোন দিন? যেদিন বিলাসী মারা গেল। আগে বুঝতে পারে নাই, কারণ নেরা এমন একটা সমাজে বসবাস করতো যে সমাজের মানুষগুলা কখনো প্রেমের সংস্পর্শ লাভ করেনি, প্রেম বিষয়টা তারা বুঝতোই না। চলো সামনে যাই। তো পৌঁছে দিতে হবে না, যখন এই নেরা দেখতে গেল তখন এগিয়ে দিতে চাইলো কে? ওই বিলাসী। তখন এগিয়ে দেওয়ার সময় বললো, তোমাকে কি পৌঁছে দিব? প্রাচীর রাস্তার শেষ পর্যন্ত কি এগিয়ে দিয়ে আসবো? তখন নেরা বলল, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তাহলে এটা কার উক্তি? নেরার উক্তি। উক্তি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, উক্তি গুরুত্বপূর্ণ। আসো,
তারপরে বিলাসী আবার জিজ্ঞাসা করলো, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো? বিলাসী এই কথাটা কাকে বলছিল? মৃত্যুঞ্জয়কে বলে নাই। আরে আল্লাহ রে, ভুল হয়ে গেছে এটা। বিলাসী এই কথা বলছিল নেরাকে। মৃত্যুঞ্জয় তো অসুস্থ ঘরের মধ্যে, নেরাকে বলছিল এগিয়ে দিয়ে আসো ভাই, একলা যেতে ভয় করবে না তো। তখন এটা বিলাসীর উক্তি। তখন নেরা বলছে, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? মেয়ে মানুষ সে কিনা জিজ্ঞাসা করে ভয় করবে কিনা? দেখো তাহলে এখানে কি আছে, এই লাইনটির দ্বারা কি বুঝেছে? এর মানে বুঝাচ্ছে মেয়ে মানুষ পুরুষ মানুষকে জিজ্ঞাসা করছে। তার মানে ওই সমাজ মনে করে কি পুরুষরা শক্তিশালী, নারীরা হচ্ছে দুর্বল। সেই দুর্বল নারী পুরুষকে জিজ্ঞাসা করতেছে ভয় করবে না তো। এটা পুরুষের জন্য কি একটা আত্মসম্মানের বিষয়। তাহলে নেরার আত্মমর্যাদা বোধে লেগেছে, আত্মশ্লাঘায়, আত্মসম্মানে লেগেছে। এখন দেখবা এই যে ফেসবুকে একটা ভিডিও আমরা একটা সময় খুব ট্রেন্ড ছিল, একটা অদ্ভুত একটা কাণ্ড, তারপরে হচ্ছে কি হেসে দিয়ে বলবে কি উইম্যান। তোমরা দেখেছো নিশ্চয়ই। তো যেই ছেলেটা এরকমের উইম্যান বলছে, ওর মা কি কোনো ম্যান নাকি উইম্যান? কিছুক্ষণ ওই কথাটা যখন বলছে তার কিছুক্ষণ পরেই তার মা ফোন দিয়েছে, বাবা খাবারটা কিন্তু খেয়ে নিস। অথবা তার স্ত্রী ফোন দিয়েছে, এই ঠিক মতো খেয়েছে তো? তাহলে এই যে স্ত্রী বা মা, এরা কি ম্যান নাকি উইম্যান? অবশ্যই উইম্যান। তো নারীর প্রতি অসম্মান করে, নারীকে অবজ্ঞা করে পুরুষ কখনো সম্মানিত হতে পারে না, পুরুষ কখনো এগোতে পারে না। নারীর প্রতি সম্মান রেখেই আমাদের সমাজকে এগোতে হবে। তো তাহলে নারীর প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো। ঠিক আছে, আচ্ছা। তো ঘন জঙ্গলের পথ সতর্ক করে দিচ্ছেন এরাকে বিলাসী, একটু দেখে পা ফেলে যেও। তাহলে এখানে প্রকাশ পেয়েছে বিলাসীর সেবা পরায়ণতা, একটু কেয়ারিং, একটু দেখে যেও, কেয়ারিং ভাব প্রকাশ পেয়েছে বিলাসীর সেবা পরায়ণতা। বাগানটা ছিল, এই যে বাগানটা ছিল কত বিঘার? 20-25 বিঘার, 20-25 বিঘার বাগান ছিল। 20-25 বিঘার বাগান ছিল। এক বিঘায় হচ্ছে 33%। আচ্ছা, তো তারপরে নেরার এক আত্মীয়ের ঘটনা আছে, এই গল্পে তোমরা জানো। আত্মীয়ার মৃত্যুকালে নেরা ছিল, নেরা উপস্থিত ছিল। নেরা আত্মীয়ার মৃত্যুকালে উপস্থিত ছিল, যে আত্মীয় মারা গেল, ঘরের মধ্যে শুধু নেরার আত্মীয়া আর হচ্ছে নেরা, নেরার আত্মীয়ার স্ত্রী আর নেরা, বিধবা স্ত্রী আর নেরা। তো ওই নারী এমন ভালোবাসা দেখাইলো স্বামীর মৃত্যুর শোকের আবেগে একদম সে দাপাদাপি করিতে লাগিল। মনে হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা, এবং সে বলল, আমাকে সহমরণের ব্যবস্থা করে দাও, আমার আর তিলার্থ বাঁচিতে সাধ নাই। ঠিক আছে, তখন সহমরণ মানে হচ্ছে সতীদাহ প্রথা। আগেকার দিনে বিয়ে হতো কার সাথে? 8 বছরের মেয়ের সাথে 80 বছরের বৃদ্ধের। তো কি হতো, অনেক সময় ওই বৃদ্ধ বিয়ের দিন 8 দিন বাঁচত, সপ্তাহখানিক বাঁচত, আবার অনেক সময় দেখা যেত ওই বৃদ্ধ বিয়ের দিনই মারা গেছে। তো এরকমের ঘটনা আগেকার সময়ে ঘটতো। তো এইরকমের 80 বছরের বৃদ্ধের সাথে 8 বছরের মেয়ের বিয়ে হতো। কিন্তু যখন ওই বৃদ্ধ 8 দিন পরে মারা যেত, তখন বলা হতো, তুই একটা অশুভ অপয়া, তুই এই স্বামীকে খাইছিস, তোর এখন পরীক্ষা দিতে হবে, তুই যদি এই স্বামীর চিতায় না পুড়তে পারিস তাহলে তুই অসতী। কিন্তু পুরুষ যদি মারা যেত, নারী যদি মারা যেত, স্ত্রী যদি মারা যেত, পুরুষ কিন্তু এটা বলতো না, তুই অসৎ, তুই যদি তোর স্ত্রীর চিতায় না পুড়তে পারিস তাহলে তুই অসৎ, এটা বলতো না। তাহলে কতটা অমানবিক, কতটা অযৌক্তিক, কতটা অবৈজ্ঞানিক, কতটা হীন প্রথা তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত ছিল। তো সেই সতীদাহ প্রথা বলছে, আমাকে সমরণের ব্যবস্থা করে দাও। গ্রামের 5 জন যদি আমাকে অন্ধকারে নদীর ধারে সমরণের ব্যবস্থা করে দেয়, তাহলে গ্রামের এই পুলিশের লোক জানিবে কি করিয়া? ব্রিটিশ সরকার তখন নিষিদ্ধ করে দিয়েছিল এই সতীদাহটাকে, পুলিশের। তো যে স্ত্রী স্বামীর জন্য মারা যাবে এত কিছু বলতেছে, সেই স্ত্রীকে নেরা যখন বলছে আমার একটু বাইরে যাওয়া লাগবে, তখন সে এতক্ষণ দাফাদাফি করছিল, অস্বাভাবিক ছিল, অপ্রকৃতিস্থ ছিল, এবার প্রকৃতিস্থ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। চোখ মুছে মুছে বলছে, ভাই ভাই যা হবার সে তো হইয়াছে, লাইনে আসছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। ঠিক আছে, রাতটা কাটুক না, তার মানে এবার লাইনে আসছে। স্বামীর প্রতি এতক্ষণ ভালোবাসা দেখাইছে, কিন্তু যখন নেরার বাইরে যাওয়ার কথা শুনছে, যে স্বামীর এত ভালোবাসা, থাক স্বামীর লাশের পাশে 5 মিনিট,
তখন বলতেছে ভাই বাইরে গিয়ে কি হবে, যা হবার হয়েছে, রাতটা কাটুক না। তার মানে এই নারী কি সেটা সামনে আমরা আরো দেখবো। তারপরে নেরা যখন বাইরে পা বাড়াইছে যাবেই, তখন চিৎকার দিয়ে বলতেছে, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। দেখো, স্বামীর মৃত্যুর শোকে সে নাকি মারা যাবে, সেই নারী স্বামীর লাশের পাশে 5টা মিনিট থাকতে পারতেছে না, বলতেছে ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। তাহলে এই নারী কি? ছলনাময়ী। এই সকলকে কিন্তু বলি নাই, কথা ভুল বোঝা যাবে না। নেরার আত্মীয়া, ঠিক আছে, নারী তো বিলাসীর মতো আছে, নেরার আত্মীয়ার কথা বলছি। নেরার আত্মীয়া হচ্ছে ছলনাময়ী। আল্লাহ ছলনাময়ী নারীদের থেকে পুরুষদেরকে রক্ষা করুক। তো নারীর আত্মীয়ার মেয়ে কি স্বামী প্রেম, তাহলে স্বামীর প্রতি এতক্ষণ যে ভালোবাসা সে দেখাইছে, এটা কিন্তু মানে সত্য না, এটা মিথ্যা। মেয়ে কি মানে কি? মিথ্যা। মেয়ে কি স্বামী প্রেম, তাহলে এটা কার উক্তি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা নেরার আত্মীয়ার উক্তি। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। তারপরে দেখো, যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। মৃত্যুটা সহ্য হচ্ছে, কিন্তু সহ্য হচ্ছে নাকি মৃতদেহ। তাহলে মৃত্যুর কারণে, স্বামীর মৃত্যুর কারণে সে কষ্ট পাচ্ছে না, ভয়ের কারণে সে কষ্ট পাচ্ছে। স্বামীর লাশ দেখে কষ্ট পাচ্ছে। স্বামীর লাশ দেখে কষ্ট পাচ্ছে কে? ভয়। স্বামীর মৃত্যুর কারণটা তার কষ্টের কারণ না, তার মানে স্বামীর প্রতি তার ভালোবাসা নাই। ঠিক আছে, বলছে বুক যদি কিছুতে ফাটে, তো বুকটা ফাটতেছে কেন? মৃত স্বামীর কাছে একলা থাকিলে ভয়ে। ঠিক আছে, ওই স্বামীর মৃত্যুর কারণে কিন্তু বুকটা ফাটছে না। ওকে, তারপরে দেখো, শুধু কর্তব্য জ্ঞানের জোরে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করতে পারে না। ঠিক আছে, এখন এই কথাটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কর্তব্য জ্ঞানের জোরে। এই যে এই গল্পের শেষের দিকে একটা কথা আছে, বিয়েটা তাদের কাছে একটা চুক্তি। ঠিক আছে, তো আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে, তো ওই মহিলার স্বামী কি করে, ওই মহিলা পুরুষ মানুষের মতো কাজ করে, 4-5 জন পুরুষের কাছে একা করে। ভুট্টা খেতে কাজ করবে, ধান খেতে কাজ করবে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, গরু ছাগলের জন্য ঘাস কাটবে, একদম কয়েকজন পুরুষের কাছে একা করে। কিন্তু এই মহিলার যদি পান থেকে চুন খসে, ওই মহিলার স্বামী কি করবে? ওকে প্রথমে মাটিতে ফেলবে, মাটিতে ফেলার পরে হাত দিয়ে মারবে না, মধ্যযুগীয় কায়দায় পা দিয়ে আঘাত করবে মুখে। এবং শুধু তাই নয়, কোনোদিন কাজ করতে করতে ওই মহিলা যদি ঘুমিয়ে পড়ে, তখন ওই পুরুষ হাত দিয়ে না তুলে পা দিয়ে লাথি দেয়, এ ওঠ, তোর এখন ঘুমাবার সময় হয়েছে। কিন্তু কোনোদিন বলে না, এই এখন ঘুমালে চলবে, কাজ যে পড়ে আছে, উঠো। এই যে ভালোবাসার কথা, এটা কোনোদিন ওই পুরুষ বলে না। ওই নারী সবসময় আতঙ্কে থাকে, স্বামী বাড়িতে আসলে সেটা আনন্দের হবে কি, ওইটা ওই নারীর কাছে আতঙ্কের বিষয়ে পরিণত হচ্ছে। এখন তোমরা বলো, এই নারীটা এই পুরুষের সাথে কেন আছে? প্রেম বা ভালোবাসার কারণে কি আছে? এর মধ্যে প্রেম বা ভালোবাসার কিছু আছে? তাহলে আতঙ্কিত হতো না। তাহলে এই নারী একটা কারণে আছে, তারা বিয়েটাকে একটা চুক্তি হিসেবে দেখে। এই স্বামী যতদিন মারা না যাবে, ততদিন এই স্বামীর সাথে থাকা কি তার কর্তব্য। আর সে চাইলে মাঝে মধ্যে কিন্তু বাপের বাড়ি চলে যায়, কিন্তু বাপের বাড়ি থাকতে পারে না, কথা শুনতে হবে। সমাজ বাপের বাড়ি থাকার অধিকার তাকে দেয়নি। তাহলে এই পুরুষের সঙ্গে এক ঘরে থাকার অধিকার দিয়েছে। তাহলে কর্তব্য জ্ঞান এবং এক ঘরে একসঙ্গে থাকার অধিকার সমাজ দিয়েছে। এই দুইটা জিনিসের কারণে পুরুষ ওই পুরুষের সাথে ওই মহিলাটা আছে, কিন্তু প্রেম বা ভালোবাসার কারণে নাই। এখন তোমরা বলো, এই পুরুষ যখন মারা যাবে, এই নারীর ভয় করবে কিনা? অবশ্যই ভয় করবে, কারণ ওই পুরুষটা তার আপন হয়ে উঠতে পারেনি, তার প্রেম বা ভালোবাসা তাদের মধ্যে কখনো হয়নি, হৃদয় ভিত্তিক লেনাদেনা হয়নি। প্রেম বা ভালোবাসার অভাবে সেদিন স্বামীর লাশটাকে কেবল লাশই মনে হবে। আর যদি প্রেম বা ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু ভয় পেত না, ওই লাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতো। ঠিক আছে, কোনো মেয়ে মানুষ এই ভয়টাকে জয় করতে পারে না। জয় করার জন্য কি দরকার? ইহা আরেকটা শক্তি। এই আরেকটা শক্তি দ্বারা কি বুঝিয়েছে? প্রেম শক্তি বা ভালোবাসা। প্রেম শক্তি বা ভালোবাসা, যেটা বিলাসীর মধ্যে ছিল, নেরার আত্মীয়ের মধ্যে ছিল না। নেরা মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি কতদিন? প্রায় 2 মাস। প্রায় 2 মাস। ভাবা যায়, একটা অসুস্থ মানুষের দেখে আসে 2 মাস তার খবরই নেয় নাই, যে মরে যাওয়া ভাব। ঠিক আছে, তো
নালতের মিত্রের বংশের মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খোরা ছিল কি নালতের, নালত হচ্ছে ওদের গ্রামের নাম, এবং মৃত্যুঞ্জয়দের বংশের নাম ছিল মিত্র। এই মিত্তির বংশের অভিভাবক ছিল কে? এই জ্ঞাতি খোরা। তারপরে দেখো মৃত্যুঞ্জয়ের পার্শ্ববর্তী কয়েকটা সমাজ, গ্রামের পার্শ্ববর্তী সমাজের নাম কি ছিল? কোরেলা, হরিপুর। কোরেলা, হরিপুর, এই দুইটা সমাজ ছিল। আচ্ছা, বিলাসীকে মারতে গিয়েছিল কে? বিলাসীকে মারতে গিয়েছিল মিত্তির বংশের অভিভাবক খুরা আর গ্রামের 10-12 জন, নেরাসহ 10-12 জন। কয়জন? 10-12 জন। বিলাসীকে মারতে গিয়েছিল কখন? সন্ধ্যার সময়। বিলাসীকে যখন মারতে গেল তখন বিলাসী ভাঙা বারান্দায় কি বানাচ্ছিল? রুটি বানাচ্ছিল মৃত্যুঞ্জয়ের জন্য। অকস্মাৎ লাঠি সোঁতা হাতে অনেকগুলা লোক দেখে বিলাসী ভয়ে কোন বর্ণ হয়ে গেল? নীল বর্ণ। নীল, নীল ভয়ের প্রতীক, নীল বর্ণ হয়ে গেল। তখন যখন মারতে গেল বিলাসীকে, মৃত্যুঞ্জয়ের সামনে তার মারতে পারবে না। মৃত্যুঞ্জয় ঘরের মধ্যে শোয়া ছিল, জ্ঞাতি খোরা দেখলো ঘরের মধ্যে শোয়া, ঘরের শিকলটা সে চট করিয়া টানিয়া দিল। টেনে দিয়ে কি এই যে ভয়ে যে মরা মরা একটা ভাব, যে মেয়েটা মৃতপ্রায় মেয়েটাকে সে সম্ভাষণ শুরু করলো। এই সম্ভাষণ মানে কি? সম্ভাষণ মানে এখানে বুঝিয়েছে গালাগালি। বিলাসীকে সে গালাগালি, জ্ঞাতি খোরা গালাগালি শুরু করলো। তখন মানে বিলাসীকে এমন বাজেভাবে গালাগালি করতেছিল, তখন এই মানে বিলাসী সহ্য করতে না পেরে এই আত্মসম্মান বোধ সম্পন্ন বিলাসী তখন বলল কি, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো? তার মানে আমাকে যে গালাগালি করছো, বাবুর সাথে তো আমি বৈধভাবে থাকছি, তুমি আমাকে খারাপ কথা কেন বলছো? এই আত্মসম্মান বোধ সম্পন্ন বিলাসী তখন এই কথাটা বলে। তাহলে এটা কার উক্তি? বিলাসীর উক্তি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিলাসীর উক্তি। উক্তিগুলা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদেরকে। আসো এরপর আমরা আগাই। তো তারপরে বলছে এরকমের একটি লাইন আছে, সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা বোধ করি, নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। ঠিক আছে? নারায়ণ হচ্ছে সর্বভারতীয়দের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে নারায়ণ এই শ্রীকৃষ্ণের কাছে অস্ত্র ছিল না। ঠিক আছে? তো অস্ত্রহীন শ্রীকৃষ্ণর পক্ষ অবলম্বন না করে সেদিন নিরপেক্ষ ছিল, এটা একটা কাপুরুষতা। তাই বলছে নারায়ণের চক্ষু লজ্জা হবে। মানে ওরা এতটাই কাপুরুষ ছিল, বিলাসীকে মেরেছে, একটা মেয়েকে, একটা অসহায় মেয়েকে মেরেছে, এটা যেন নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। ওরা যতটা কাপুরুষ তার চাইতে বেশি কাপুরুষ। ব্যঙ্গ করে কথাটা বলছে, কথাটা বলা হয়েছে ব্যঙ্গ করে। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি মেলেচ্ছ দেশ। মেলেচ্ছ দেশ মানে হচ্ছে যেখানে হিন্দু সমাজ, হিন্দুদের বসবাস নাই। ঠিক আছে? বিলাত প্রভৃতি মেলেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে। কুসংস্কার কি? কুসংস্কার হচ্ছে মেয়ে মানুষ দুর্বল। এখন এই সংস্কারটা নাই, তখন ছিল। তো দুর্বল নিরুপায় বলিয়া তাহাদের গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এ আবার একটা কি কথা? কোন প্রসঙ্গে কথাটা বলছে? মেয়ে মানুষ দুর্বল, তাদের গায়ে হাত তোলা যাবে না, এই প্রসঙ্গে কথাটা বলেছে। তাহলে মেয়ে মানুষদের আঘাত করার প্রসঙ্গে কথাটা বলছে। এটা হচ্ছে, এটা মিলেচ্ছ দেশে, বিলেত প্রভৃতি মিলেচ্ছ দেশের মানুষেরা, পুরুষেরা এটা মনে করে। কিন্তু বলছে বাবুরা, তারপরে বলছে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটি গোলা দিয়ে আসি গিয়ে, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কতটা ভালোবাসে, নিজেকে আঘাত করছে কিন্তু স্বামীর কথাই সে চিন্তা করছে, নিজের কথা চিন্তা করছে না। এটা কার উক্তি? বিলাসীর উক্তি, গুরুত্বপূর্ণ। এরপরে আসো, তারপরে মৃত্যুঞ্জয়, আচ্ছা একটা ঘটনা আছে এই গল্পতে। এক মুখোপাধ্যায় মহাশয় মারা যায়, মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রী যায় কাশীতে। কাশী হচ্ছে একটা তীর্থস্থান, ভারতের একটা ভারতের একটা তীর্থস্থান, উত্তরে অবস্থিত একটা তীর্থস্থান। তো এই হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান। তো স্বামী মারা যাওয়ার পরে কাশীতে যায় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা স্ত্রী, কিন্তু সেখান থেকে তার দেবর তাকে ফিরিয়ে আনে, বৌঠানকে ফিরিয়ে আনে। কারণ ওই ভাবির বা বৌঠানের নামে তার কি সম্পত্তির অর্ধেক অংশ ছিল, তার ভাইয়ের সম্পত্তির অর্ধেক অংশ ছিল। যদি তাকে ফিরিয়ে না আনা যায় তাহলে সম্পত্তি কি হাতছাড়া হয়ে যাবে। বলছে যেখান থেকে ফিরাই আনে আছে সেটা কাশী বটে, মানে কথাটার মধ্যে একটা ইঙ্গিত আছে, সেটা কাশী বটে। তার মানে আমার ভাইয়ের বউ, মানে গ্রামের লোকজন বলতেছে, সে
মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা স্ত্রী কাশীতে পবিত্র স্থানে গিয়েছে, কিন্তু এই পবিত্র স্থানে আসলে সে পবিত্র কাজ করেনি। মানে ওই কাশীতে মানে অনেক সময় অপবিত্র কাজকর্ম হয়, ঠিক আছে, পতিতাবৃত্তি বা অনুরূপ কিছুকে এখানে ইঙ্গিত করে বলছে, সেটা কাশী। ছোট বাবু তারপরে কি করলো, পূজার আয়োজন করলো। বারোয়ারি পূজা বাবদ কয় টাকা দিছিল? ছোট বাবু 200 টাকা দিছিল বারোয়ারি পূজা। এবং এই 5টা গ্রামের ব্রাহ্মণকে ফলাহার খাওয়ানোর পরে, তার আহার করানোর পরে একটা করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করলো, এবং তারা তখন ধন্য ধন্য করতে লাগলো। তারপরে দেখো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, তাহলে মহত্বের কাহিনী তাহলে ব্যঙ্গ করে বলছে, এটা কি মহত্বের কাহিনী নাকি নীচতার কাহিনী, হীনতার কাহিনী, বর্বরতার কাহিনীকে ব্যঙ্গ করে বলছে। বিলাসী গল্পে উল্লেখ আছে কোন বঙ্গ? দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পল্লীতে ঘোরার কথা আছে, দক্ষিণবঙ্গে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যায় বলো, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। কথাটা ব্যঙ্গ করে বলছে, অর্থাৎ চরিত্র, ধর্ম, সমাজ, বিদ্যা সবকিছুতেই এই তৎকালীন হিন্দু সমাজ কি ছিল? পিছিয়ে ছিল, এটা বুঝিয়েছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়। ওই যে ওদের যে সংকীর্ণ চিন্তা, সংকীর্ণ চেতা মানসিকতা, ওইটাকে বুঝিয়েছে। নেরা সন্ন্যাসগৃহীতে ইস্তফা দিয়েছিল কেন? সন্ন্যাসী হয়েছিল কেন ইস্তফা দিছে? মশার কামড় সে সহ্য করতে পারে নাই, মশার কামড় সহ্য করতে না পেরে। তার মানে এই বিলাসী গল্পের মশাগুলো কি ছিল? অমশাবিক। মশা তো আর অমানবিক হবে না, মানুষ মানুষের মতো না হইলে আমরা বলি অমানবিক। তাহলে মশা মশার মতো আচরণ না করলে সেটা হবে কি? অমশাবিক। তাহলে মশাগুলা কি ছিল? নিষ্ঠুর, অমশাবিক ছিল। আচ্ছা, নেরা সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল মশার কামড় সহ্য করতে না পারে। মালোপাড়ার, তারপরে একদিন মালোপাড়ার ভেতর দিয়ে নেরা যাচ্ছিল, মৃত্যুঞ্জয়কে সে দেখলো তখন একটা কুটিরের দ্বারে, একটা কুড়ি ঘরের দ্বারে। তাহার মাথায় কি ছিল? গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ আর পুতির মালা ছিল। কার সম্পর্কে কথাটা বলছে? মৃত্যুঞ্জয় সম্পর্কে। জাত বিসর্জন দিয়ে সে একদম সাপুরিয়া হয়ে গেছে। বিলাসী গল্প অনুযায়ী অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, স্বজাত ত্যাগ করে ভিন্ন জাত হয়ে ওঠা, নিজের জাত ত্যাগ করে অন্য জাত হয়ে ওঠা। দেখো বিলাসী গল্পে কয়েকটা জাত পরিবর্তনের ঘটনা আছে। ব্রাহ্মণের ছেলে মেথরানীকে বিয়ে করে কি হয়েছে? মেথর হয়ে গেছে, এবং মেথরদের পেশা সে অবলম্বন করেছে। সৎ ব্রাহ্মণের এন্ট্রান্স পাস করা, মানে শিক্ষিত ছেলে, এই সৎ ব্রাহ্মণের এন্ট্রান্স পাস করা ছেলে ডোমের মেয়েকে বিয়ে করে ডোম হয়ে গেছে, এবং সে এখন কি করে? ডোমদের মতো ধুচুনি কুলো বুনে বিক্রি করে, আর হচ্ছে কি করে? সুর চড়ায়। এটাকে সৎ ব্রাহ্মণের এন্ট্রান্স পাস করা ছেলে। আর কায়েস্তের ছেলে কসাইয়ের মেয়েকে বিয়ে করে কসাই হয়ে গেছে। দেখো 3টা ঘটনাতে কি হয়েছে? উচ্চ জাতের ছেলে নিচু জাতের মেয়েকে বিয়ে করছে। কেন করেছে বলছে? কিন্তু সকলের ওই একই হেতু। হেতুটা কি? প্রেম বা ভালোবাসা। এই প্রেম বা ভালোবাসা, ঠিক আছে, প্রেম বা ভালোবাসার কারণে উচ্চ জাত থেকে নিচু জাত হয়েছে। আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে। এখন এটার দ্বারা কি বুঝিয়েছে? পুরুষকে টানিয়ে নামাচ্ছে কারা? নারীরা। ঠিক আছে, একটা মজার ঘটনা। আমার এক বন্ধু, ও হলে 5 তলাতে আমরা একসাথে থাকি, তখন তো সকালে খায় না, কারণ 5 তলা নামতে হবে, আবার উঠতে হবে। তো একদিন দেখি যেই লোক সকালবেলায় খায় না 5 তলা নামার ভয়ে, সে পাঞ্জাবি পরে সুগন্ধি মেখে নিচের দিকে নামছে। তো আমি চিন্তা করলাম যে কারণটা কি? এখানে ডাল মে কুছ কালা হে, সামান্য কালা না, পুরাপুরি কালা হে। কারণটা কি? যেই লোক সকালবেলা খায় না আলসেমির ভয়ে, আলসেমি করে, সেই লোক 5 তলা নামতেছে পাঞ্জাবি পরে সুগন্ধি মেখে। তো আমি জানালা দিয়ে আমাদের গেস্ট রুমের দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখি তার স্ত্রী দাঁড়িয়ে। তার মানে দেখো, উপর থেকে নিচে নামাচ্ছে কে? নারী। নারীর মধ্যে একটা শক্তি আছে, প্রেম বা ভালোবাসার সেই শক্তি। তো বলছে যারা এত সহজে এই যে উঁচু জাত থেকে পুরুষদেরকে নিচু জাত বানাতে পারে, তারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলতে পারে না? এখন ঠেলিয়া উপরে তোলা বলতে কি বোঝানো হয়েছে? ঠেলিয়া উপরে তোলা বলতে নিচু জাত থেকে উঁচু জাত বানানো না, প্রেম বা ভালোবাসা দিয়ে তাদের মানসিকতার উত্তরণ ঘটানো। এখন
নারী চাইলে কি পুরুষের মানসিকতার উত্তরণ ঘটাতে পারে কিনা? পারে না? তোমরা দেখো, নজরুল তার নারী কবিতায় বলছে পুরুষ